দোস্ত, কল্পনা করো ৫ বছরের নীরবতা ভেঙে যখন একজন সফল আইপিএস অফিসার তার প্রাক্তন স্বামীর জরাজীর্ণ ঝুপড়িতে ফিরে এলো, তখন সামনে উন্মোচিত হওয়া এক অপ্রত্যাশিত রহস্য তার সমস্ত গল্প এবং সাফল্যকে ধুলোয় মিশিয়ে দিল। সেই মুহূর্ত থেকে যা ঘটতে শুরু করল তা না শুধু দুজনের জীবনকে উল্টে দিল, বরং একটা সম্পূর্ণ গ্রামের ভাগ্যকেও নতুন দিকে মোড় নিল। একটা গল্প যা প্রেম, ত্যাগ, পশ্চাত্তাপ এবং পুনর্মিলনের অবিশ্বাস্য যাত্রা। দোস্ত, শান্তিপুর গ্রাম ওড়িশার ভুবনেশ্বর জেলা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত একটা ছোট কসবার মতো গ্রাম ছিল। এখানকার মাটি লাল ছিল, রাস্তাগুলো কাঁচা এবং লোকেরা কষ্ট করে দিন কাটাত। গ্রামের মাঝখানে একটা ছোট ঝুপড়ি ছিল, যেখানে থাকত অমিত রায়। অমিত একটা সাধারণ ছেলে ছিল, পড়াশোনায় গড়পড়তা, কিন্তু হৃদয়ে খুব পরিষ্কার। তার বাবা মজুর ছিলেন, মা খেতে কাজ করত। অমিত দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে, তারপর গ্রামে একটা ছোট দোকান চালাতে শুরু করল। দোকানে কিরানা, সবজি, কিছু ওষুধ, ব্যাস এটাই তার দুনিয়া ছিল। একই গ্রামে থাকত প্রিয়া চৌধুরী। প্রিয়া গ্রামের সবচেয়ে পড়াশোনা করা মেয়ে ছিল। তার বাবা স্কুলের শিক্ষক ছিলেন এবং তিনি মেয়েকে বড় স্বপ্ন দেখিয়েছিলেন। মেয়ে, তুমি আইপিএস হবে, পুলিশের ইউনিফর্ম পরবে, গাড়ি চালাবে, লোকেরা স্যালুট করবে। প্রিয়া সেই স্বপ্নটাকে ধরে রাখল। দিনরাত পড়াশোনা করত, কোচিং যেত এবং ২২ বছর বয়সে ইউপিএসসি প্রস্তুতি শুরু করল। অমিত এবং প্রিয়ার দেখা একটা সাধারণ ঘটনা থেকে হয়েছে। গ্রামে একটা মেলায় প্রিয়া বই কিনছিল এবং অমিত তার দোকান থেকে কিছু স্টেশনারি বিক্রি করল। কথাবার্তায় জানা গেল যে দুজনেই একই গ্রামের। প্রিয়ার চোখে স্বপ্ন ছিল, অমিতের চোখে সরলতা। ধীরে ধীরে দুজনের বন্ধুত্ব হল। প্রিয়াকে অমিতের সততা পছন্দ হল এবং অমিতকে প্রিয়ার উচ্চাকাঙ্ক্ষা। কিছু বছর কেটে গেল। প্রিয়া দিল্লি চলে গেল কোচিংয়ের জন্য। অমিত গ্রামে রইল, দোকান চালাতে লাগল। ফোনে কথা হতো। প্রিয়া বলতো, অমিত, আমি পাশ হব, তারপর দেখো আমাদের দুজনের জীবন বদলে যাবে। অমিত হাসত, ব্যাস তুমি খুশি থাকো, এটাই যথেষ্ট। তারপর এলো সেই দিন। প্রিয়া ইউপিএসসি ক্লিয়ার করল, আইপিএস হলো। পুরো গ্রামে উৎসব হলো। লোকেরা বলতো, আমাদের গ্রামের মেয়ে আইপিএস হয়েছে। প্রিয়া ট্রেনিং শেষ করে ফিরল। ইউনিফর্মে দেখে সবার চোখ চকচক করতে লাগল। এখন সম্পর্কের কথা এলো। প্রিয়ার বাবা বললেন, মেয়ে, এখন বিয়ে করো, কোনো ভালো ছেলে দেখি। কিন্তু প্রিয়া একটা নামই বলল, অমিত। পাপা, অমিতের সঙ্গে বিয়ে করব, সে ভালো মানুষ। বাবা অবাক হলেন, মেয়ে, সে তো ঝুপড়িতে থাকে, দোকান চালায়। তুমি আইপিএস, তোমার পোস্টিং যে কোনো জায়গায় হতে পারে, ভেবে দেখো। প্রিয়া জিদ করল, পাপা, প্রেমে এসব দেখা যায় না, অমিত কখনো আমার সঙ্গ ছাড়েনি। বিয়ে হয়ে গেল। সরলতায় প্রিয়া বলল, অমিত, আমরা সঙ্গে থাকব, আমি আমার পোস্টিংয়ের সময়ও চেষ্টা করব যাতে বেশি সময় সঙ্গে কাটাই। বিয়ের পর প্রিয়ার প্রথম পোস্টিং কাটাকে হলো। অমিতও তার সঙ্গে চলে গেল। কিন্তু শহরের জীবন আলাদা ছিল। অমিতকে চাকরি মিলছে না। সে বাড়িতে থাকত, খাবার বানাত, প্রিয়ার অপেক্ষা করত। প্রিয়া দিনরাত ডিউটিতে। ধীরে ধীরে দূরত্ব বাড়তে লাগল। প্রিয়া বড় বড় অফিসারদের সঙ্গে দেখা করত, পার্টিতে যেত, সোশ্যাল সার্কেল বদলে গেল। অমিতের মনে হতে লাগল যে সে ফিট হচ্ছে না। একদিন প্রিয়া বলল, অমিত, তুমি এখানে কেন বসে থাকো, কিছু কাজ করো না? অমিত চুপ রইল। তারপর একদিন ঝগড়া হলো। প্রিয়া ক্লান্ত হয়ে এলো। অমিত বলল, আজ খাবার বানিয়েছি, খেয়ে নাও। প্রিয়া চিরচির করে উঠল, আমি আইপিএস, দিনভর লোকের জান বাঁচাই, এবং তুমি বাস খাবার বানাও? অমিতের হৃদয়ে ভেঙে গেল। সে বলল, প্রিয়া, আমি তোমার জন্য সব কিছু করি, কিন্তু মনে হচ্ছে এখন আমি তোমার জন্য বোঝা হয়ে গেছি। প্রিয়ার আগে বলল, হয়তো এটাই সত্য, আমরা আলাদা আলাদা দুনিয়ার। তারপর ডিভোর্সের কথা এলো। প্রিয়া বলল, অমিত, আমি তোমাকে ৫০ লক্ষ দেব, ডিভোর্স নাও, নতুন জীবন শুরু করো। অমিত কিছু বলল না, বাস চুপচাপ কাগজে সই করে দিল। চোখের জল মুছতে মুছতে গ্রামে ফিরে এলো। ঝুপড়িতে একা থাকতে লাগল। গ্রামবাসীরা জিজ্ঞাসা করত, ভাইয়া, বউ কোথায়? সে হাসত, তার রাস্তায় চলে গেছে। অমিত দোকান আবার শুরু করল, কিন্তু এখন সে আগের মতো নেই। চুপচাপ থাকত, কাজ করত, রাতে একা কাঁদত। গ্রামবাসীদের মনে হতো অমিত ভেঙে গেছে, কিন্তু সে কখনো কারো কাছে অভিযোগ করত না। এদিকে প্রিয়া আইপিএস পদে চকচক করছিল। প্রমোশন হলো, মিডিয়ায় নাম এলো, কিন্তু রাতে একা অমিতের স্মৃতি আসত। সে ভাবত, কি আমি ঠিক করেছি? ৫ বছর কেটে গেল। প্রিয়া এখন এসপি হয়ে গেছে, কিন্তু হৃদয়ে একটা শূন্যতা ছিল। একদিন সে সিদ্ধান্ত নিল গ্রামে যাব, অমিতের সঙ্গে দেখা করব, হয়তো ক্ষমা চাইব, হয়তো কিছু ঠিক হতে পারে। সে গাড়ি নিয়ে শান্তিপুর পৌঁছল। ইউনিফর্মে, গাড়িতে লাল বাতি লাগানো, পুরো গ্রাম দেখতে লাগল।
লোকেরা জড়ো হতে লাগল। আরে, আইপিএস প্রিয়া ম্যাডাম এসেছে। প্রিয়া গাড়ি থেকে নামল, সোজা অমিতের ঝুপড়ির দিকে এগোল। হৃদয়ে ধড়ধড় করছিল। অমিত কি তাকে দেখবে? কি কথা বলবে? ঝুপড়ির দরজায় পৌঁছল। দরজা খোলা ছিল। ভিতরে অমিত বসেছিল। কিন্তু যা দৃশ্য ছিল তা দেখে প্রিয়ার পা জমে গেল। প্রিয়ার পা যেন জমে গিয়েছিল। ঝুপড়ির ভিতরের দৃশ্য তার কল্পনার থেকে অনেকটা আলাদা ছিল। অমিত সেখানে একা বসেছিল না। তার পাশে একটা ছোট চারপায়ে একটা 4 বছরের বাচ্চা ঘুমাচ্ছিল। বাচ্চার মুখ অমিতের মতোই ছিল। সেই নাক, সেই চোখ, সেই নিষ্পাপ হাসি, যা ঘুমের সময়ও ঠোঁটে খেলা করছিল। অমিত বাচ্চার মাথায় হাত ফেরাচ্ছিল, যেন কোনো খুব দামি জিনিসের যত্ন নিচ্ছে। প্রিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সে কখনো ভাবেনি যে অমিতের এবং তার মধ্যে কোনো বাচ্চা। অমিত মাথা তুলল। প্রিয়াকে দেখেই তার চোখ চওড়া হয়ে গেল। এক মুহূর্তের জন্য সে স্তব্ধ হয়ে রইল। তারপর ধীরে উঠল, বাচ্চাকে চারপায়ে শুইয়ে চাদর চাপিয়ে দিল এবং বাইরে এলো। ঝুপড়ির ছোট উঠোনে দুজনে মুখোমুখি দাঁড়াল। প্রিয়া। অমিতের কণ্ঠে না রাগ ছিল না ঘৃণা, বাস একটা ক্লান্ত দুঃখ। তুমি এখানে কেন? প্রিয়ার গলায় কিছু আটকে গিয়েছিল। সে কথা বলতে পারছিল না। তার চোখ বাচ্চার দিকে বারবার যাচ্ছিল। অবশেষে সে হেঁচড়ে বলল, এ বাচ্চাকে? অমিত একটা গভীর নিঃশ্বাস নিল। আমার ছেলে, নাম রাহুল। তোমার ছেলে? প্রিয়ার কণ্ঠ কাঁপল। কবে? কিভাবে? অমিত চোখ নিচু করল। ডিভোর্সের 3 মাস পর জানা গেল যে তুমি গর্ভবতী ছিলে। তুমি আমাকে কিছু বলনি। আমি যখন ফোন করেছিলাম, তুমি বলেছিলে এখন কথা করো না, সব শেষ হয়ে গেছে। আমি বুঝে গিয়েছিলাম যে তুমি এগিয়ে গিয়েছ। কিন্তু বাচ্চার ব্যাপারে আমাকে পরে জানা গেল। প্রিয়াকে স্মৃতি এলো। ডিভোর্সের পর সে এত উলঝনে ছিল যে সবকিছু চাপা দিয়েছিল। ডাক্তার বলেছিল যে সে গর্ভবতী, কিন্তু সে ভেবেছিল এখন কি লাভ? অমিতকে বলে কি হবে? সে তো নিজেই বলে দিয়েছে যে সে বোঝা। সে বাচ্চাকে রাখার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু একা। বাচ্চা হবার পর সে তাকে গ্রামে পাঠিয়ে দিয়েছিল, অমিতের কাছে। একটা চিঠি লিখে, এটা আমাদের বাচ্চা, আমি এটাকে পালতে পারব না, তুমি পালো, আমি কখনো আসব না। অমিত সেই চিঠি পড়েছিল, কেঁদেছিল, কিন্তু বাচ্চাকে ছেড়ে দেওয়ার প্রশ্নই ছিল না। সে রাহুলকে কোলে তুলে একা পালতে শুরু করল। গ্রামবাসীরা জিজ্ঞাসা করত, এটা কার বাচ্চা? অমিত বলতো, আমার বাচ্চা এতো। কাউকে বেশি কিছু বলেনি। লোকেরা বুঝে গিয়েছিল যে প্রিয়া ছেলে দিয়েছে এবং বাচ্চা অমিতের কাছে আছে। কিন্তু প্রিয়ার নাম কখনো নেয়নি। প্রিয়ার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। আমাকে জানা ছিল না। আমি ভেবেছিলাম যে তুমি নতুন জীবন শুরু করবে। হ্যাঁ, কিন্তু আমি চিঠিতে লিখেছিলাম। অমিত ধীরে বলল, কিন্তু আমি কখনো ভাবিনি যে তুমি এত দূর চলে যাবে যে নিজের বাচ্চাকেও ভুলে যাবে। প্রিয়া হাঁটুতে বসে গেল। আমি ভুল ছিলাম অমিত। আমি খুব ভুল ছিলাম। আমি ভেবেছিলাম আইপিএস হয়ে আমি সবকিছু পেয়ে যাব, কিন্তু আমি সবকিছু হারিয়েছি। তখন ঝুপড়ির বাইরে থেকে আওয়াজ আসতে লাগল। গ্রামবাসীরা জড়ো হয়ে গিয়েছিল। কেউ চিৎকার করল, আরে অমিত ভাইয়ার বউ এসেছে। কেউ বলল, 5 বছর পর এখন কি কাজ? অমিত বাইরে গিয়ে বলল, সবাই বাড়ি যাও, কিছু হয়নি। কিন্তু লোকেরা মানল না। একটা বয়স্ক লোক বলল, আমরা সব জানি অমিত, তুমি একা বাচ্চাকে পালিয়েছ, দিন-রাত কষ্ট করেছ, দোকান চালিয়েছ, খেতে কাজ করেছ, কিন্তু কখনো কারো কাছে সাহায্য চাওনি। এবং আজ সে এসেছে। প্রিয়া বাইরে এলো। ইউনিফর্মে ছিল, কিন্তু মুখ যেন কোনো অপরাধীর। লোকেরা তাকে দেখছিল, কেউ রাগে, কেউ অবাক হয়ে। একটা মহিলা বলল, তুমি আইপিএস, বড় বড় অপরাধী ধরো, কিন্তু নিজের বাচ্চাকে ছেড়ে চলে গিয়েছ। প্রিয়া কিছু বলতে পারল না। সে বাস কাঁদছিল। অমিত সবাইকে বোঝাল, যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখন চুপ থাকো। কিন্তু গ্রামে খবর ছড়িয়ে গেল। সন্ধে পর্যন্ত পুরো শান্তিপুর স্তব্ধ হয়ে রইল। লোকেরা নিজেদের মধ্যে ফিসফিস করছিল, আইপিএস ম্যাডামের ছেলে এখানে আছে এবং সে কখনো আসেনি। অমিত একা সব সামলিয়েছে। রাত হল। প্রিয়া ঝুপড়িতেই বসে রইল। অমিত তাকে চা দিল। রাহুল জেগে উঠল। মাকে দেখে সে ভয় পেয়ে গেল। অমিত তাকে কোলে নিল। ভয় পেও না বেটা, এটা তোমার মাম্মি। রাহুল প্রিয়ার দিকে তাকালো। তারপর অমিতের সঙ্গে লেগে গেল। প্রিয়ার হৃদয় ভেঙে গেল। সে হাত বাড়ালো, কিন্তু বাচ্চা পিছিয়ে গেল। প্রিয়া বলল, অমিত, আমাকে ক্ষমা করো, আমাকে বাড়ি ফিরতে দাও, আমি সব ঠিক করে দেব। অমিত অনেকক্ষণ চুপ থেকে বলল, প্রিয়া, এটা বাড়ি এখন শুধু আমার এবং রাহুলের। তুমি আইপিএস, তোমার জীবন আলাদা, তুমি নিজে বেছে নিয়েছিলে। এখন আমি চাই না
যে রাহুলকেও সেই ব্যথা হোক যা আমার হয়েছে। প্রিয়া কেঁদে উঠল, আমি বদলে গিয়েছি, আমি বুঝে গিয়েছি, প্লিজ। অমিত বলল, কাল সকালে কথা বলবো, আজ রাহুলকে ঘুমোতে দাও। রাতভর প্রিয়া ঘুমোতে পারল না। বাইরে গ্রামে আলোচনা চলছিল। কেউ বলছিল অমিতকে ক্ষমা করা উচিত নয়, কেউ বলছিল বাচ্চার জন্য ভাবো, মা বাবা সঙ্গে থাকা উচিত। সকাল হলো, প্রিয়া উঠল। অমিত চা বানাচ্ছিল, রাহুল খেলছিল। প্রিয়া বলল, আমি আজ যাব না, আমি এখানে থাকব যতদিন লাগে, আমি রাহুলের বিশ্বাস জিতব। অমিত কিছু বলল না, বাস হাসল, হালকা ব্যথা ভরা হাসি। কিন্তু গ্রামের নীরবতা এখন আরও গভীর হয়ে গিয়েছিল, কারণ এখন সত্য সামনে আসছিল। ডিভোর্স করা আইপিএস পত্নী শুধু ক্ষমা চাইতে আসেনি, সে একটা এমন সত্য নিয়ে এসেছে যা পুরো গ্রামকে হিলিয়ে দেবে। অমিত একটা পুরনো ডায়েরি বার করল, তাতে প্রিয়ার পুরনো চিঠি ছিল। একটা চিঠিতে লেখা ছিল, অমিত, যদি কখনো বাচ্চা হয় তাহলে আমি কখনো তাকে ছাড়ব না। অমিত সেই চিঠি প্রিয়াকে দেখালো। প্রিয়া পড়ে কেঁদে উঠল, আমি মিথ্যা বলেছি, আমি সব কিছু ভেঙে দিয়েছি। অমিত বলল, এখন ভাঙা জিনিস জোড়া সহজ নয়, কিন্তু রাহুলের জন্য হয়তো চেষ্টা করতে হবে। গ্রামবাসীরা এখন চুপচাপ দেখছিল, কেউ হস্তক্ষেপ করছে না। সবাই জানত এটা সিদ্ধান্ত এখন অমিত এবং প্রিয়ার। কিন্তু যে নীরবতা ছেয়েছিল তা 5 বছরের সেই নীরবতার থেকেও গভীর ছিল। সকালের প্রথম রশ্মি ঝুপড়ির ভাঙা দরজা থেকে ভিতরে আসছিল। প্রিয়া রাতভর জেগেছিল, অশ্রু, অনুতাপ এবং সেই ছোট বাচ্চা যে তার দিকে তাকিয়েও হাসছে না। অমিত চুলোয় চা চাপিয়েছে, রাহুল এখনও ঘুমাচ্ছে, কিন্তু তার ছোট ছোট নিঃশ্বাস শুনে প্রিয়ার হৃদয় ভরে আসে। অমিত চায়ের কাপ প্রিয়ার দিকে এগিয়ে দিল, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। প্রিয়া কাপ নিল, কিন্তু হাত কাঁপছিল। অমিত, আমি জানি যে এক রাতে সব কিছু ঠিক হবে না, কিন্তু আমাকে একটা সুযোগ দাও, আমি এখানে থাকব যতদিন লাগে, রাহুলকে বোঝাবো যে আমি তার মা। অমিত চুপচাপ তাকে দেখল, তারপর বলল, প্রিয়া, এটা এত সহজ নয়। রাহুল কখনো মা দেখেনি, আমি তাকে বলিনি যে মা কি হয়। সে বাস আমাকে পাপা বলে এবং খুশি থাকে। যদি তুমি এসে চলে যাও তাহলে এই ব্যথা আবার। আমি চাই না। প্রিয়া অশ্রু মুছল, আমি যাব না, আমি রিজাইন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অমিত অবাক হল, কি, আইপিএস? তুমি এত কষ্ট করেছ, স্বপ্ন দেখেছ, সব ছেড়ে দেবে? হ্যাঁ, প্রিয়া দৃঢ়তায় বলল, কারণ এখন আমি বুঝে গিয়েছি যে আসল স্বপ্ন কি হয়। আমি ইউনিফর্ম পরেছি, অপরাধী ধরেছি, কিন্তু বাড়ি ভাঙতে দিয়েছি। সেই ইউনিফর্ম এখন বোঝালা। আমি রাহুলের সঙ্গে থাকতে চাই, তোমার সঙ্গে, যদি তুমি ক্ষমা করো। অমিত কিছুক্ষণ চুপ রইল, তারপর উঠে ঝুপড়ির কোণে রাখা একটা পুরনো পিটি থেকে কিছু কাগজ বার করল। সেগুলো ডিভোর্সের কাগজ ছিল। অমিত সেগুলো প্রিয়ার সামনে রাখল। এই নাও, আমি কখনো পুড়িয়ে দিইনি, হয়তো মনে কোথাও আশা ছিল, কিন্তু এখন সিদ্ধান্ত তোমার। যদি তুমি সত্যিই থাকতে চাও তাহলে এই কাগজগুলো ছিঁড়ে ফেলো, কিন্তু মনে রেখো, একবার ছিঁড়লে ফিরে জোড়া যাবে না। প্রিয়া কাগজগুলো ধরল, হাত কাঁপছিল। সে একটা গভীর নিঃশ্বাস নিল এবং কাগজ ছিঁড়ে ফেলল। টুকরো টুকরো করে মেঝেতে পড়ে গেল। আমি ফিরব না। তখন রাহুল জেগে উঠল। সে অমিতের কোলে এলো, কিন্তু প্রিয়াকে দেখে থেমে গেল। প্রিয়া ধীরে হাত বাড়াল, বেটা, আয়। রাহুল প্রথমে অমিতের দিকে তাকাল। অমিত হালকা করে মাথা নাড়ল, যেন অনুমতি দিচ্ছে। রাহুল ধীরে ধীরে প্রিয়ার কাছে এলো। প্রিয়া তাকে কোলে তুলল, প্রথমবার মায়ের কোলে। রাহুল তার মুখ ছুঁল, তারপর বলল, আপনি কেন কাঁদছেন? প্রিয়া কাঁদতে কাঁদতে হাসল, কারণ আমি খুব খুশি বেটা। গ্রামে খবর ছড়িয়ে গেল, লোকেরা আবার জড়ো হতে লাগল। এবার রাগ কম ছিল, অবাক হওয়া বেশি। একটা বয়স্ক বলল, অমিত, তুমি ঠিক করেছ, বাচ্চাকে মা মিলে গেল। কিন্তু সবাই খুশি ছিল না। কিছু মহিলা ফিসফিস করছিল, 5 বছর পর এসেছে, এখন কি বিশ্বাস? অমিত সবাইকে জড়ো করল। ঝুপড়ির বাইরে দাঁড়িয়ে বলল, শোনো সবাই, যা হয়েছে তা হয়েছে। প্রিয়া ভুল স্বীকার করেছে, সে রিজাইন দিচ্ছে। এখানে থাকতে চায়, রাহুলের জন্য, আমাদের জন্য। যদি কেউ কিছু বলতে চায় তাহলে আমার সামনে বলো, কিন্তু মনে রেখো, বাড়ির সিদ্ধান্ত বাড়িতে হয়। লোকেরা চুপ হয়ে গেল, তারপর ধীরে ধীরে তালি বাজতে লাগল। কেউ বলল, অমিত ভাইয়া, আমরা তোমার সঙ্গে আছি। প্রিয়া বাইরে এলো, ইউনিফর্ম খুলে শাড়ি পরে নিয়েছে।
অমিতের মায়ের পুরনো শাড়ি। সে বলল, আমি জানি যে আমি অনেক ব্যথা দিয়েছি, কিন্তু এখন আমি এখানে আছি, গ্রামের সাহায্য করব, বাচ্চাদের পড়াবো, মহিলাদের নিরাপত্তা শেখাবো, যা করতে পারি করব। ধীরে ধীরে গ্রাম তাকে গ্রহণ করতে শুরু করল। প্রিয়া রিজাইন পাঠিয়ে দিল। দিল্লি থেকে উত্তর এলো, স্বীকৃত। সে এখন শুধু প্রিয়া ছিল, অমিতের পত্নী, রাহুলের মা। কিছু মাস কেটে গেল। অমিতের দোকান এখন একটু বড় হয়ে গিয়েছে। প্রিয়া গ্রামে একটা ছোট স্কুল শুরু করল মেয়েদের পড়ানোর জন্য। রাহুল এখন প্রিয়াকে মাম্মি বলতো। রাতে 3 জন সঙ্গে ঘুমাত। অমিত প্রিয়ার হাত ধরে বলতো, তুমি ফিরে এসেছ, এটাই যথেষ্ট। একটা সন্ধ্যায় গ্রামের চৌপালে বসে লোকেরা কথা বলছিল। একটা লোক বলল, 5 বছর আগে যখন প্রিয়া ম্যাডাম গিয়েছিল, আমরা ভেবেছিলাম এখন অমিত ভেঙে যাবে, কিন্তু দেখো আজ 3 জন সঙ্গে আছে। দ্বিতীয়টা বলল, সত্য জেনে গ্রাম স্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এখন খুশি আছে। প্রিয়া এবং অমিত কখনো কখনো পুরনো কথা স্মরণ করত। প্রিয়া বলতো, আমি ভেবেছিলাম আইপিএস হয়ে আমি দুনিয়া জিতে নেব, কিন্তু আসল জয় তো বাড়িতে আছে। অমিত হাসত, এবং আমি কখনো ভাবিনি যে তুমি ফিরবে, কিন্তু তুমি ফিরে এসেছ। গল্প এখানে শেষ হয় না, কারণ জীবন চলতে থাকে। কিন্তু সেই নীরবতা যা 5 বছর পর ঝুপড়িতে এসেছিল, তা এখন খুশির আওয়াজে বদলে গিয়েছে। পুরো গ্রাম এখন বলতো, ডিভোর্স করা আইপিএস পত্নী ফিরে এসেছে, এবং সত্য জেনে গ্রাম আবার জীবন শিখেছে। আমার বলা বাস এত। জীবনে বড় স্বপ্ন অবশ্যই দেখো, কষ্টও করো, দুনিয়াও জিতো, কিন্তু এই যুগে নিজের বাড়িকে, নিজের মা বাবাকে, পতিপত্নীকে এবং নিজের সত্যিকারের বন্ধুদের সামলাতে রাখো। কারণ গন্তব্য তো মিলে যাবে, কিন্তু হারানো সম্পর্ক ফিরে আসে না। যারা সঙ্গে দাঁড়িয়ে আছে তাদের কখনো পিছনে ছেড়ো না। এদের থেকেই বাড়ি তৈরি হয়, এবং এদের থেকেই জীবন। দোস্ত, গল্প ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো। এখানে গল্প শোনানো হয় না, অনুভব করানো হয়।